যতক্ষণ 18 ঘন্টা লাগছে ততক্ষণে হাফ দ্য নার্সেস আর গন, ডক্টরস আর গন, এভরিবডি ইজ গন। উনি তখন টায়ার্ড, 18 ঘন্টা চলে গেছে, এখন হচ্ছে ওনার সবচাইতে কঠিন সময়, কারণ তখন হচ্ছে আসল জায়গা। সুতরাং ঠিক ওই ব্রেন সার্জারির মতো এখন 18 ঘন্টা পরে এসে আমরা কিছু বলার চেষ্টা করবো আর কি। সবাই আমার আগে যারা বক্তা তারা অনেকেই অনেক কিছু কভার করেছেন। আমি দু একটা গল্প বলবো। হ্যাঁ, গল্প বলার আগে জাস্ট যেহেতু আমরা এখানে যদি একদমই ইয়ের কথা না বলি, তথ্যের কথা না বলি, তাহলে বলবো যে পুরাটাই চাপাবাজি করে ছেড়ে দিল। আমি দেখলাম যে তখন আমরা চেক করতাম যে চীনের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং আমেরিকার অভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যে কি কি পার্থক্য আছে, এবং আমরা তখন যে পার্থক্যগুলো দেখেছি আজকে 25 বছর পরে, প্রায় 25 বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে চীন কিন্তু তার সমস্যা সমাধান করেছে এবং আমেরিকা কিন্তু তার সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে, এবং যার ফলাফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এমনিতে যেটা ন্যাশনাল সিকিউরিটির হিসাব, সেটা কি আসলে? ন্যাশনাল সিকিউরিটির হিসাব হচ্ছে যে কে যুদ্ধে জিতেছে। তো গত 1500 বছর না হলো 1127 পরে ধরা হয় যে শ্বেতাঙ্গরা কোনো যুদ্ধ হারে নাই আসলে। সুতরাং এখন পর্যন্ত শ্বেতাঙ্গরাই হচ্ছে এই পৃথিবী কন্ট্রোল করে, বিকজ দে ওয়ান ওয়ার এন্ড উই হ্যাভ নেভার ওয়ান ওয়ার অর ব্যাটল। আসল কথা হচ্ছে এটা। এবং আপনি ব্যাটল যদি জিততে হয় তাহলে আপনার অনেক কিছু লাগবে। আপনার আসলে অভ্যন্তরীণ ব্যবস্থা যদি অত্যন্ত এফিশিয়েন্ট না হয় তাহলে আপনি ব্যাটল জিততে পারবেন না, বিশেষ করে আরেকটা শক্তিশালী রাষ্ট্রের সাথে। একটু আগে আমি একটা জিনিস নিয়ে বলছিলাম যে পাকিস্তান এবার করেছে সেটাকে বলা হচ্ছে কিল চেইন। কিল চেইন হচ্ছে সেন্সর থেকে ওই গোলাটা লাগা পর্যন্ত পুরো যে জিনিসটা, পুরো প্রসেসটা এআই করছে। এখানে কোনো মানুষ নাই, কোনো মানুষ ইনভলভমেন্ট নাই, এবং ফলে ওই রাফায়েলকে কিন্তু ফেলে দিয়েছে জেটেন দিয়ে। সুতরাং ভবিষ্যতের যে যুদ্ধ হতে যাচ্ছে সেই যুদ্ধে কিন্তু কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। সুতরাং যেখানে মানুষ থাকবে না তার মানে আপনাকে ওই সিস্টেম বানানোর ক্ষমতা আপনার থাকতে হবে। একটা মজার জিনিস হচ্ছে যে প্রযুক্তি এমন একটা জিনিস যে প্রযুক্তি চেঞ্জ হয় না। একবার যদি আপনি দুইজন মানে a+b² জানেন তাহলে a+b² ওইটাই হয়। সুতরাং প্রযুক্তি একবার শিখতে পারলে কিন্তু আপনি এগিয়ে গেলেন, এবং এটা কিন্তু আপনাকে শিখতে হবেই, আপনার কিন্তু কোনো আর চয়েস নাই। এখন যেটা ভবিষ্যতের যে অবস্থা সেখানে যদি আমরা চিন্তা করি, যেহেতু আমরা এআই ফিল্ডে যাচ্ছি, তাহলে আমরা এবার আসি যে আমাদের দেশের কি কি অবস্থা আমার চোখে পড়েছে। 1921 সালে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা চিঠি পাঠায় লোকাল গভর্নমেন্ট পার্সোনালের কাছে 1921 সালে। সেখানে বলা হয় যে প্রথম মহাযুদ্ধে যে ব্রিটিশ সোলজাররা যুদ্ধ করছিল তারা অপুষ্টিতে ভুগছিল, অর্থাৎ 14 থেকে 18 যারা যুদ্ধ করছিল তারা অপুষ্টিতে ভুগছিল, এবং সেই জন্য সেই সময় থেকে তখন বলা হয় যে দুপুরের লাঞ্চ স্কুলে দেওয়া হবে। এই দুপুরের লাঞ্চ সিস্টেমটা শুরু হয় সেই সময় থেকে, সো দ্যাট দে ক্যান ফাইট অর ওয়ার। এখন আমরা আসি আমাদের দেশের অপুষ্টির অবস্থায়। আমাদের দেশের যে স্টান্টিং আছে, আমাদের দেশের যে অপুষ্টি আছে, তার জন্য তার যে ব্রেইনের কগনিটিভ তার যে ক্ষমতা নিচু, সেই অবস্থা যদি থাকে তাহলে আপনি কিল চেইন বানাবেন কিভাবে? তার মানে আপনার সবকিছু কিন্তু আটকানো কিন্তু ওই জায়গায়। তার মানে আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার প্রাইমারি এডুকেশন ইজ হরেবল। আপনি চিন্তা করা একটা দক্ষতা তৈরি করার চেয়ে চিন্তা করার ক্ষমতা ধ্বংস করে দেন মুখস্থের মাধ্যমে। আপনি বিশ্লেষণ করতে শিখান না, আপনি অবজেক্টিভ অ্যানালিসিস করতে শিখান না, আপনি প্রবলেম সলভিং শিখান না, প্রবলেম চিন্তা করতে যে মজা লাগে সেটা শিখান না। আপনার এখানে ফুড প্রবলেম, আপনার এখানে এনভায়রনমেন্টাল প্রবলেম, আপনার এখানে এই বাংলাদেশে ঢাকা শহরে আমি একবার দেখেছিলাম যেখান থেকে বড় বড় স্কুলগুলো আছে, দেখবেন যে স্কুলগুলো সব মেইন রোডের কাছে। মেইন রোডের কাছে থাকার কারণে তারা এয়ার পলিউশন হয়। সেখানে কিন্তু আমাদের 12 বছরের বাচ্চা যেগুলো আছে তাদের 40% রেসপিরেটরি প্রবলেম আছে।
এবং রেসপিরেটরি যদি প্রবলেম থাকে, ঢাকা শহরের বাচ্চারা যারা হচ্ছে কি একেবারে টপ অফ দ্য মানে ক্রিম, তাদের যদি জড়িয়ে পড়েন তাহলে সেটার কি ইম্প্যাক্ট হয় তার ব্রেনের উপরে, আমরা কিন্তু এগুলো নিয়ে কেউ কথাই বলি না। এখন আমি এখানে বলবো যে বাংলাদেশের এই যে কথা বলি না বা এগুলো নিয়ে করতে পারি না, তার জন্য সবচেয়ে বড় সমস্যা আমাদের এটা, অন্যরা যেটা বলেছে আমি সেটা না পুনরাবৃত্তি করব না, আমার চোখে এটা অন্য জিনিস। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অভিজাত সম্প্রদায় একটা উট পাখির প্রবণতা আছে। ওনারা কোন কগনিটিভলি কোন প্রবলেম কে ডিল করতে চান না। আমি আপনাকে দুটো উদাহরণ দেব। প্রথম উদাহরণ, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে এই বর্তমান সরকারের অনেক উপদেষ্টারা ছিলেন, সবাই অনেক ওই কমিশন চেয়ারম্যানরাও ছিলেন। তো সেখানে আসিফ নজরুল সাহেব ওইটা বললেন যে আপনারা যে বলতেছেন যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, তো উনি হবে 2 বার, তারপরে উনার ওয়াইফ হবে 2 বার, তারপরে মেয়ে হবে 2 বার, ছেলে হবে 2 বার, 40 বছর কিন্তু কেটে গেছে। প্রবলেমটা কি সলভ করেন? কেউ ওই প্রবলেম নিয়ে কথাই বলবেন না, চুপ করে মনে করলেন, হেঁটে চলে গেলাম, উট পাখির মতো এড়িয়ে গেলাম, এটা সলভ হয়ে গেল। এটা তো সলভ হয়নি, এটা তো প্রবলেম আছে। আমি কিন্তু এগেইন, আমরা কিন্তু কোনো কারো স্বার্থ দেখে কথা বলছি না, আমরা বলছি যে যদি আপনার সমস্যাটার সমাধান করবেন কিভাবে। আমি গত বছর 2-1 ধরে মিনিমাম হবে আমি একটা কথা বারবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে হাবিব ভাই এখানে আছেন, গ্রেট এক্সাম্পল অফ আ পলিটিশিয়ান উইথ ইন্টিগ্রিটি, যেটা হি ইজ এ মাইনরিটি, উই থিংক। ব্যাপারটা হলো যে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে পলিটিক্যাল পার্টিকুলার পলিটিক্যাল ইকোনমিটা কোথায়? পলিটিক্যাল পার্টির তৃণমূল কর্মী কিভাবে তার জীবিকা নির্বাহ করে, তার যে জেলা এবং বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের নেতারা এবং কর্মীরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে। তাদের যদি জীবিকা নির্বাহ করার জন্য দুর্নীতি ছাড়া আর কোনো পথ না থাকে তাহলে তারা যাবে কোথায়? তো তাহলে এখন আপনি আবার গণতন্ত্র করবেন, ইলেকশন করবেন, ইলেকশন করার পর আবার দুর্নীতি শুরু হবে। So solve this problem, let us solve this problem. আমি একটা এমপি কত টাকা লাগবে? আমরা তাজ হাসমি সাহেবের সাথে কত প্রোগ্রামে এটি কথা বলছিলাম, কত টাকা লাগবে যদি বলি যে আপনি খালি এই জায়গাটা নিবেন আর অন্য কোনো টাকা নিতে পারবেন না? কত? 4 কোটি, 3 কোটি, 2 কোটি হবে? মানে আমাদের কিন্তু এই চিন্তাগুলো করার দরকার আছে। আমাদের কিন্তু চিন্তা করার দরকার আছে যে বড় বড় এই পার্টিগুলা চলবে কি করে, এই পার্টিকুলার খরচটা আসবে তো থেকে। এই খরচটা যখন উনি নিবেন বড় লোকের থেকে, সেই বড় লোক ওইটার 5 গুণ উঠাই নিবে। এই জন্য আমি এই যে হাবিব ভাই এখানে আছেন, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্র অ্যান্টি পিপল, তারা সব তাদের অলিগারদের হাতে অর্থনীতিটা উঠায় দেয়। 4টা রাষ্ট্র খালি দেয় না পৃথিবীতে, তার নাম হচ্ছে কিউবা, নর্থ কোরিয়া, ভিয়েতনাম এন্ড চায়না। এই 4টা রাষ্ট্রের বাকি সব রাষ্ট্র একই কথা। এই যে আপনি ব্রিটেনে বলেন, ইউকে, এভরিওয়্যার they just give this economy to the rich. সুতরাং আপনি মনে রাখবেন যে এই ক্যাপিটালিজম যতদিন থাকবে আপনার এই পৃথিবী কিন্তু আর থাকবে না। সুতরাং ক্যাপিটালিজমেরও কিন্তু অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কি নিয়ে আমরা কেউ কথা বলতেছি? নো, উই আর নট, আমরা এগুলো নিয়ে কথা বলছি না। সুতরাং যতদিন ধরে ওই বড় লোকের হাতে অর্থনীতি থাকবে ততদিন ধরে আপনি কিভাবে ভাবেন যে আমাদের বাচ্চাদের কি হলো না হলো তাতে কেয়ার করবে? এই যে আহত ছেলেপেলেরা যে আসলো, ছেলেরা যে চলে গেল, ওদের কেয়ার কেন করবে অলিগার? ওয়াই? গিভ মি ওয়ান রিজন। নো, হইতে পারে না। সুতরাং আমি আপনাকে এইটুকু বলে আজকে করি যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীর প্রতিটা দেশে সব করে কিন্তু তার অভিজাত এলিট যেটা, সেই এলিট যদি তার মানে প্রবলেম গুলো সলভ না করে তাহলে হবে না। আজকে এই যে সেনাপ্রধান বলতেছেন
যে জুনে কি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নির্বাচন হয়ে যাবে, 1 তারিখে ইয়ে হবে নতুন নির্বাচিত সরকার। ফাইন। তা আমি আপনাকে বললাম যে নির্বাচিত সরকার হলে তো আবার দুর্নীতি শুরু করবে। আর আর আরেকটা কথা আমি বলি, যদি দুর্নীতি করতে হয় ওই পার্টিদেরকে, তাহলে তারা কি কোনোদিন স্বাধীন বিচার ব্যবস্থা হইতে দিবে? দিবে না, এটা দিতে পারে না। স্বাধীন পুলিশ দিবে, মানে স্বায়ত্তশাসিত দিবে? নো, ইট উইল নট হ্যাপেন, বিকজ দে ক্যানট। আমি কিন্তু এটা কাউকে মানে কি বলবো, কাউকে অভিযোগ করে, কাউকে ছোট করে, কাউকে গালি দিচ্ছি না, এটা দিস ইজ দ্য রিয়ালিটি। আমার কথা হইলো, আমি আমারই ভাই সবাই, আমাদের এই রিয়ালিটির প্রবলেম গুলো সলভ করতে হবে। তো আমি অনেকবার কথা বলে ফেলছি বোধহয়, এইটুকু বলে আজকে শেষ করি। ধন্যবাদ, থ্যাংক ইউ।